আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্টোরি এন্ড সিক্রেটস। খেলাটা এখনো চলছে, কিন্তু এইবার একজন খেলোয়াড়ও জানে না সে কবে নাম লেখালো এই খেলায়। একটা শিশু কারো কোলে চুপচাপ বসে আছে, মুখে হাসি, চোখে শূন্যতা, কিন্তু সেই চোখে লুকিয়ে আছে সবকিছু দেখার ভয়। সে জানে কারা খেলছে, কারা মরবে, আর হয়তো তাকে দিয়ে শুরু হবে সিজন 3 এর সবচেয়ে ভয়ানক খেলা। কারণ এবার খেলা নিয়ম লেখে যারা, তারাও জানে না এই শিশুই ভবিষ্যতের মাস্টার অথবা সবচেয়ে দুর্ভাগা শিকার। সবাইকে স্বাগতম করছি স্কুইড গেম সিজন 3-তে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিন। তো চলুন শুরু করি। এপিসোড 1-এর শুরুতেই আমাদেরকে দেখানো হয় কন্ট্রোল রুমের বাহিরে যে প্লেয়াররা সারেন্ডার করেছিল তাদেরকে তো মেরে ফেলা হয়েছে। তবে তাদের মধ্যে একজনের ছোট একটি মেয়ে ছিল এবং সে খুবই অসুস্থ ছিল, আর তাকে স্টাফ 11 আগে থেকেই চিনত। তাই সে তাকে কোমরে শুট করেছিল ঠিকই, কিন্তু তাকে বলে বেঁচে থাকতে হলে মরার অভিনয় করে শুয়ে থাকো, আর লোকটি তাই করে। আর তাকেও অর্গান আলাদা করার জন্য চুজ করা হয়। তাই স্টাফ 11 ওই স্টাফগুলোর সাথে হাত মিলায় যাতে সে লাশ কাটার ওই ঘরে যেতে পারে আর লোকটিকে বাঁচাতে পারে। অন্যদিকে কয়েকজন স্টাফ মিলে একটি কফিন রেখে যায় প্লেয়ারদের রুমে। সেখানে আর কেউ নয়, গিহুন ছিল। সে জীবিত ছিল, তবে অজ্ঞান ছিল। কয়েকজন প্লেয়ার তাকে বেডে শুইয়ে দেয়। পরে তার জ্ঞান ফিরলে সে জানতে পারে বাকিরা সবাই মারা গেছে। অন্যদিকে ক্যাপ্টেন তো ড্রোন অপারেটরকে মেরে ফেলেছিল, তাই সবাই বাধ্য হয় তীরে ফিরে যেতে এবং একজন নতুন ড্রোন অপারেটরকে নিয়ে আসতে। ক্যাপ্টেন ফ্রন্টম্যানকে কল করে সব জানালে সে বলে গেম শেষ না হওয়া পর্যন্ত সবাইকে আটকে রাখতে, আর বেশি বাড়াবাড়ি হয়ে গেলে সবাইকে মেরে ফেলতে এবং পুলিশ অফিসারটিকে সহ। অন্যদিকে প্লেয়ারদের রুমে স্টাফরা আসে আর গতকাল রাতে হওয়া খুনোখুনিতে কতজন মারা যায় সেটা বলে। আর যেহেতু গতকাল ভোটিং এর রেজাল্ট তাই হয়েছিল, তাই পুনরায় ভোট হবে। আর যেহেতু অলরেডি বেশিরভাগ এক্স টিমের লোক মারা গিয়েছে, সুতরাং ও টিমের লোকরা জিতে যায় আর গেমও বাতিল হয় না, সুতরাং তাদেরকে গেম খেলতেই হবে। এইদিকে গিহনের মন একেবারেই ভেঙে যায়, কারণ তার মনে হতে থাকে তার কারণেই সবাই মারা গেছে। সে এসব কিছুর জন্য নিজেকে দায়ী মনে করতে থাকে। অন্যদিকে স্টাফ 11-কে সাথে নিয়ে আরেকটি স্টাফ যায় লাশ কাটার রুমে। তবে স্টাফ 11 সবাইকে মেরে ফেলে, শুধু ডাক্তারটিকে বাদে, কারণ ডাক্তারটিকে দিয়ে ওই প্লেয়ারের চিকিৎসা করাবে। অন্যদিকে গিহুন ছাড়া আরো 2জন ছেলে বেঁচে ছিল যারা এই গেমটিকে অফ করার জন্য যুদ্ধ করেছিল। তবে একটি ছেলের অবহেলার কারণে এতগুলো লোক মারা গেল, তাই গিহুনের ওই ছেলেটির ওপরে প্রচন্ড রাগ ছিল, মানে পারলে গিহুন তাকে মেরেই ফেলবে। সকাল হতেই চতুর্থ গেমের জন্য সবাইকে ডাকা হয়। গেমের নাম লুকোচুরি। একটি গ্লাসের ভিতরে 2 কালারের বল থাকে, সবাইকে একটি করে বল নিতে হয়েছে। যারা যারা নীল বল পেয়েছে তারা লুকোবে, আর যারা লাল বল পেয়েছে তাদেরকে নীল বলওয়ালাদের খুঁজে বের করতে হবে এবং মেরে ফেলতে হবে। তাদেরকে একটি করে ছুরি দেওয়া হয়েছে, নীল বলওয়ালাদের একটি করে চাবি দেওয়া হয়েছে যাতে তারা গেমের ভিতরে থাকে দরজা খুলে সামনে আগাতে পারে। যদি 30 মিনিটের মধ্যে কোনো নীল টিমের লোক লুকিয়ে থাকতে পারে বা গেম থেকে বের হয়ে আসতে পারে তাহলে সে জিতে যাবে, আর তার পরিবর্তে একজন লাল টিমের লোক মারা যাবে। তো কেউ যদি তার ভাগ্য নিয়ে খুশি না থাকে তাহলে সে তার দল পরিবর্তন করতে পারবে, অপোজিট সাইডের কারোর সাথে নিজের পরিবর্তন করতে পারবে, তবে উভয়ের সম্মতি থাকতে হবে। তো অনেকেই দল পরিবর্তন করে। গিহুন ছিল লাল টিমে, আর যে ছেলেটির উপর তার রাগ ছিল সে ছিল নীল টিমে। গিহুন মনে মনে টার্গেট করেই রেখেছে সে ওই ছেলেটিকেই খুঁজবে। তো গেম শুরু হয়ে যায়। প্রথমে নীল টিমওয়ালাদের গেমের ভিতরে প্রবেশ করানো হয় এবং তাদেরকে লুকাতে বলা হয়, আর 2 মিনিট পর লাল টিমদেরকেও ভিতরে পাঠিয়ে দেওয়া হয়। অন্যদিকে পুলিশটি আবারও লোকজন নিয়ে সমুদ্রে যাওয়ার জন্য বের হয়ে যায়। তবে গিহুনের একটি লোক ক্যাপ্টেন পার্কের উপর সন্দেহ করে, সে এই ব্যাপারটি পুলিশের সাথেও শেয়ার করে। তবে পুলিশ তাকে বলে সে খুব ভালো, কারণ সে আমার জীবন বাঁচিয়েছে। সবাই সমুদ্র চলে গেলেও ওই লোকটি যায় না, কারণ সে এইটা খোঁজ লাগিয়েই ছাড়বে যে কে এই ক্যাপ্টেন পার্ক। আর এখানেই এপিসোড 1 শেষ হয়ে যায়। এপিসোড 2 এর শুরুতেই আমাদেরকে দেখানো হয় লাল টিমরা গেমের ভিতরে প্রবেশ করেছে এবং যে যার মতো নীল টিমদের লোকদের খুঁজে বেড়াচ্ছে। গিহুন তো শুধু ও মনে মনে ওই ছেলেটিকেই খুঁজছে, অর্থাৎ 388 প্লেয়ারকে, জুনি মানে 222 প্লেয়ারকে 120 এবং 149 প্লেয়াররা নিজেদের সাথে সাথেই রাখছিল, কারণ ও প্রেগনেন্ট ছিল। আর যে মহিলাটির কথা আগেও অর্থাৎ প্লেয়ার 44 বলেছি, সে অনেক
আধ্যাত্মিক কথাবার্তা বলে। সে এমন ভান করে সে যেন অনেক কিছু জানে। তাকে নাকি মৃত মানুষের আত্মারা বলে দেয় কিভাবে কি করতে হবে। তাকে আবার বিশ্বাস করে অনেকে অনুসরণ করছিল আর সামনে আগাচ্ছিল। অনেক লাল টিমের লোকরা নীল টিমদের খুঁজে বের করছিল আর মেরে ফেলছিল। সিঁড়ি দিয়ে তাড়াহুড়া করে উঠার সময় 222 পড়ে যায় এবং তার পা ভেঙে যায়। পরে তারা একটি ফাঁকা রুমে গিয়ে লুকায় আর এই সময় 222-এর ডেলিভারি পেইন উঠে যায়। 149 আর 120 তার ডেলিভারি করায়। তার একটি ফুটফুটে মেয়ে বাবু হয়। অন্যদিকে এমন একটি হাস্যকর কাহিনী হয় যা দেখে আপনারা খুব বেশি মজা পাবেন। প্লেয়ার 44 অর্থাৎ আধ্যাত্মিক মহিলাটি একটি দরজার সামনে গিয়ে ঢং করে হাত কাঁপাতে থাকে, মানে তাদেরকে এই দিকেই যেতে হবে। তো দরজা খুলে সে ভিতরে প্রবেশ করে ঠিকই, তবে হুট করে বের হয়ে অন্যদিকে পালাতে থাকে। তার পিছনে থাকা লোকগুলো কনফিউজড হয়ে যায়। তখনই দেখা যায় দরজার ওপাশ থেকে লাল টিমের দুজন বের হয় আর ওইখানে থাকা দুইজনকে আক্রমণ করে। মহিলাটির দৌড় দেখে আমি হাসতে হাসতে শেষ। দৌড়ে সে পৌঁছে যায় একদম গিহুনের সামনে। গিহুনকে বলে যে তার শিকারী রক্ত পাখা পায়ে ওই দিকেই যাচ্ছে, রক্তের দাগ ফলো করলে সে ওই ছেলেটিকে খুঁজে পেয়ে যাবে। গিহুন ছেলেটিকে পেয়েও যায়, তবে ছেলেটি গিহুনকে কথার মাধ্যমে উস্কাতে থাকে আর তাকে হামলা করে বসে। পরে গিহুন অনেক কষ্টে নিজের জীবন বাঁচাতে সক্ষম হয় আর প্রচন্ড রাগে ক্ষিপ্ত হয়ে ছেলেটিকে মেরেই ফেলে। এই সবকিছুই ফ্রন্টম্যান দেখছিল। অন্যদিকে জুনিদের ওই রুমে একটি লাল টিমের ছেলে পৌঁছে যায়। তার সাথে প্লেয়ার 120-এ প্রচন্ড মারামারি হয়, একটু আহতও হয়, তবে সে গেম থেকে বের হওয়ার দরজাও পেয়ে যায়। তার কাছে 3টি চাবি ছিল, সে চাইলে একা বের হতে পারত, তবে জুনিদেরকে নিতে সে আবারও তাদের কাছে ফিরে আসে আর এই সময় পেছন থেকে তাকে একজন মেরে ফেলে। প্লেয়ার 120 মারা যায়। তার জন্য খুব খারাপ লাগে, কারণ তাকে আর কেউ নয়, জুনির বয়ফ্রেন্ডই মারে। ছেলেটি জুনিকে দেখে সেখান থেকে চলে যায়। তারপর প্লেয়ার 149 জুনিকে নিয়ে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে। সে পেয়েও যায়, তবে তখনই ওই রুমে 149-এর ছেলে চলে আসে, যে লাল টিমের ছিল। সে তার মাকে বলে, মা তুমি সরে যাও, আমাকে ওকে মারতে দাও। ছেলেটি খুবই বোকা ছিল, সে কাউকে মারতে চায় না, তবে না হলে তো সে নিজেই মারা যাবে। পরে আন্টিটি তার ছেলেকে বলে, তুমি আমাকে মেরে ফেলো, তবু এই মেয়েটিকে কিছু করিও না। তবে সে তো আর তার মাকে মারতে পারবে না, তাই মেয়েটির দিকেই যায় ছুরি নিয়ে। বাচ্চা সহ মেয়েটিকে বাঁচাতে মহিলাটি নিজেই নিজের ছেলেকে আঘাত করে। পরে অনেক কান্না করে আর গেমের সময়ও তখন শেষ হয়ে যায় আর স্টাফরা এসে বাকিদের অর্থাৎ লাল টিমের যারা কেউকে মারতে পারেনি তাদেরকে মেরে ফেলে। আর এখানেই এপিসোড 2 শেষ হয়ে যায়। এপিসোড 3-এর শুরুতেই আমরা দেখতে পারি স্টাফদের বেশ ধরে ভিআইপিরা লোকদের মারছে। সুতরাং বলা যায় ভিআইপিরা চলে এসেছে খেলা দেখার জন্য। খেলা শেষে যারা জিতেছে তারা ফিরে আসে। একটু পর স্টাফরা আসে ভোটিং এর জন্য আর টাকার অঙ্ক বাড়াতে, যেহেতু অনেক মানুষ মারা গেছে তো ভোটিং শুরু হয়ে যায়। ভোটিং এর মাঝখানে প্লেয়ার 149 সবাইকে অনেক রিকোয়েস্ট করতে থাকে আর কান্না করতে থাকে যাতে গেমটি তারা এখানেই অফ করে দেয়, শুধুমাত্র ওই ছোট বাচ্চাটির জন্য। তবে নির্দয় মানুষগুলো কি আর তার কথা শুনবে? আবারও ভোটিং এ ও টিমের লোকেরা জিতে যায়, অর্থাৎ তাদেরকে সামনে গেম খেলতেই হবে। অন্যদিকে স্টাফ 11 ওই প্লেয়ারটিকে সুস্থ করিয়ে স্টাফদের পোশাক পরিয়ে বাকি স্টাফদের সাথে পাঠিয়ে দেয়। ততক্ষণে স্টাফের হেডের কানে খবর চলে যায় যে স্টাফদের মৃত্যুর কথা। সে বুঝতে পারে এটা 11 ছাড়া আর কেউই করে না, তাই 11কে খুঁজতে অর্ডার দেওয়া হয়। কিন্তু 11 তার উপরে অ্যাটাক করে আর তাকে সহ স্টাফ 16কে ওখান থেকে বের করার ব্যবস্থা করে দিতে বলে তাকে। আর স্টাফ 16-এর পোশাকই পরেছিল ওই প্লেয়ারটি, অর্থাৎ 246। তো হেড স্টাফ রাজি হয়। অন্যদিকে রাতে প্লেয়ার 149 যায় গিহুনের কাছে আর তাকে অনুরোধ করতে থাকে যেন সে জুনি আর তার মেয়েকে বাঁচায়। ওই ছোট বাচ্চাটা তো নিষ্পাপ, তাহলে সে কেন এত কিছু সহ্য করবে? সকালে স্টাফরা একটি কফিন নিয়ে আসে, কারণ প্লেয়ার 149 সুইসাইড করেছে। সে হয়তো তার ছেলের মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে করেছে। তার মৃত্যু দেখে জুনি অনেক কান্না করে আর গিহুন তো হতাশ হয়ে যায়। তারপর সবাইকে পঞ্চম গেমের জন্য ডাকা হয়। জনি প্রথমে বাচ্চাটিকে রেখেই যায়, তবে বাচ্চাটি অনেক কান্না করছিল তাই সাথে নিয়ে নেয়। প্রতিমধ্যে গিহুন জুনিকে বলে, বাচ্চাটিকে আমার করে দাও। কিন্তু প্রথমে জুনি না দিলেও গিহুনের বলা কথা শুনে সে তার বাচ্চাটিকে গিহুনের হাতে তুলে দেয়। গিহুন জুনিকে বলেছে যাই হয়ে যাক সে তার বাচ্চাকে রক্ষা করবে। এটা শুনে জুনি অনেক রিল্যাক্স হয়। অন্যদিকে পুলিশের ওই লোকটি অনেক খোঁজ খবর নিয়ে ক্যাপ্টেন পার্কের বাড়িতে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে পার্কের সাথে ইনভিটেশন দেওয়া ভদ্রলোকটির ছবি দেখে। বাড়ির বাইরে মাটির নিচে অনেক টাকা পায় আর একটি স্টাফের পোশাকও পায়। কিন্তু হঠাৎই সেখানে পুলিশ চলে আসে আর তাকে ধরে নিয়ে যায়। তো সকল প্লেয়ার গেমের জায়গায় চলে যায়। পঞ্চম গেমের নাম জাম্প রোপ। দুই পাশে দুইটি পুতুল থাকবে, তাদের হাতে রশি আর রশিটি ঘুরতে থাকবে, মানে তাদেরকে লাফিয়ে লাফিয়ে এই পাশ থেকে ওই পাশে যেতে হবে। কিন্তু রশিতে স্পর্শ লাগা যাবে না, যেমনটি আমরা দড়ি লাফে খেলেছি। সময় হলো 20 মিনিট। এই সময়ের মধ্যে সবাইকে ব্রিজ পার করতে হবে, তবে কে আগে যাবে বা কে পরে যাবে এটা প্লেয়ারদের ইচ্ছা। গিহুন জুনিকে বলে, বেবি
রেখে আমরা আগে যাই, পরে এসে বেবিকে নিয়ে গেলেই হবে। তবে একজন স্টাফ এসে বলে সময় শেষ হওয়ার পরে এই পাশে যারা থাকবে সবাই মারা যাবে। তখন গিহুন বলে ও তো বাচ্চা। তবে স্টাফ বলে গেমে উপস্থিত সবাইকে গেম খেলতে হবে, সে যেই হোক না কেন। এই সব কিছুই আড়াল থেকে বসে বসে ভিআইপিরা দেখছিল আর মজা নিচ্ছিল, তাদের সাথে ফ্রন্টম্যানও ছিল। হঠাৎ জুনি গিহুনকে বলে আপনি কি বেবিকে নিয়ে ওই পাশে যেতে পারবেন প্লিজ? গিহুন রাজি হয়ে যায় আর তাকে বলে ওকে রেখে আমি এসে তোমাকেও নিয়ে যাব, কারণ এই পা নিয়ে তুমি আসতে পারবে না। জুনি রাজি হয়। তারপর গিহুন যাওয়া শুরু করে। অনেক কষ্টে সে ওই বাচ্চাটিকে নিয়ে ব্রিজ পার হতে সক্ষম হয়। তার দেখা দেখি অনেকে সামনে আগাতে থাকে, আরেকজনও সফল হয়। তবে সে বাকিদের সামনে আসতে দিচ্ছিল না। গিহুন তাকে বলে কেন এমন করছো? তখন লোকটি বলে এটাই তো গেম। আর এখানেই এপিসোড 3 শেষ হয়ে যায়। এপিসোড 4-এর শুরুতেই আমাদেরকে দেখানো হয় যে অন্য আরেকটি প্লেয়ার খেলা শেষ করার পর অন্য প্লেয়ারদের সামনে আসতে দিচ্ছিল না। পরে গিহুন তাকে ভয় দেখিয়ে সেখান থেকে সরিয়ে দেয় আর অন্যদের সামনে আসার ব্যবস্থা করে দেয়। আস্তে আস্তে অনেক প্লেয়ার খেলা শেষ করে ফেলছিল। হঠাৎই ওই প্লেয়ারটি গিহুনের উপর হামলা করে দেয়। তাদের মধ্যে মারামারি হলে এক পর্যায়ে গিহুন তাকে ছুঁড়ে মারে এবং সে রশির সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে যায় আর মরেও যায়, কারণ এত উঁচু জায়গা থেকে পড়লে তো আর বাঁচা সম্ভব না। কিছু প্লেয়ারও রশির সাথে বাড়ি খেয়ে পড়ে যায়। শেষে আর মাত্র জুনি বাকি ছিল। গিহুন তাকে বলে আমি ফিরে আসছি তোমাকে নিতে। তবে জুনি না করে। সময় আর মাত্র 1 মিনিট বাকি আছে। জুনহি হয়তো বুঝতে পেরেছে তার একটি ভাঙা পা নিয়ে সেই ব্রিজটিকে পার করতে পারবে না, উল্টো তাকে সাহায্য করতে গিয়ে গিহুনও মারা যাবে। তাহলে তার বেবিকে কে দেখবে? সে গিহুনকে ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারছে না, বাচ্চার বাবাকেও না, কারণ সে একটা স্বার্থপর ছিল। সে ওই পাশ থেকে বলছিল আপনি আমার বেবিকে দেখে রাখবেন, আপনি ওয়াদা করেছেন। কিন্তু গিহুন বলতে থাকে সময় আছে। তবে জুনহি রাজি হয় না। হঠাৎই তার চোখ থেকে অঝরে পানি পড়তে থাকে আর সে স্ব ইচ্ছায় ওখান থেকে নিচে পড়ে যায় আর মারাও যায়। এই দৃশ্যটি খুবই কষ্টের ছিল। কি এক মরণ খেলা, যেখানে একটি ছোট্ট বাচ্চাকেও তার মায়ের থেকে আলাদা করে দিল। গিহুনও খুব কষ্ট পায়। খেলাও শেষ হয়ে যায়। খেলা শেষে প্লেয়াররা ফিরে আসে তাদের রুমে, স্টাফরাও আসে। আর মাত্র 9 জন প্লেয়ার বেঁচে আছে। তবে আমরা দেখি প্লেয়ার তো মাত্র 8 জন। পরে স্টাফ বলে এই বেবিটিকেও এখন থেকে খেলতে হবে, আর সে হলো প্লেয়ার নাম্বার 222, মানে তার মায়ের জায়গায় এখন সে খেলবে। এটা শুনে সবাই তো অবাক হয়ে যায়। গিহুন তো যেন আকাশ থেকে পড়ে এই কথা শুনে, কারণ এই ছোট্ট বাচ্চাটিকেও তারা ছাড়ে না। তাদের মজার জন্য এই বাচ্চাটিকে তারা গেমে ঢুকিয়ে দেয়। এই কথা শুনে বাকি প্লেয়াররা ক্ষিপ্ত হয়ে যায় আর বাচ্চাটিকে মেরে ফেলে বলে ঠিক করে। তবে স্টাফরা তাদের আটকায় আর বলে এখন থেকে প্লেয়ারদের মধ্যে কোনো রকম ঝামেলা করা যাবে না। অতঃপর সবাইকে একটি করে গিফট বক্স দেওয়া হয় আর বলা হয় তাদের জন্য একটি স্পেশাল সারপ্রাইজ রয়েছে। অন্যদিকে যে লোকটিকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল তারা তার ইনভেস্টিগেট করতে থাকে। লোকটি তাদের সব বলে, তবে তারা কেউ বিশ্বাস করে না। উল্টো ক্যাপ্টেন পার্ককে কল করে বলে তার বাসায় চুরি হয়েছে আর তারা চোরকেও ধরেছে। চোরের নাম বলতেই পার্ক তো বুঝে যায় এটা ওই পুলিশটির লোক। তার মানে তাদের ভান্ডা ফুটে গেছে, অর্থাৎ তারা ধরা পড়ে গেছে। এই কাহিনী দেখে লোকটি কোনো মতে দৌড়ে পালিয়ে ওই পুলিশটিকে কল করে সব বলে দেয়। পুলিশটির কপাল ভালো ছিল, তাই সে সব শুনতে পেয়েছিল। ঠিক তখনই পার্ক আরেকটি বোটে থাকা ক্যাপ্টেনকে কল করে বলে সবাইকে মেরে ফেলতে, আর সেও বন্দুক নিয়ে যায় তার বোটে থাকা লোকদের মারতে। সবাইকে মারতে থাকে, তবে পুলিশটি বাইরে ছিল তাই বেঁচে যায়। আর সে পিছন থেকে পার্ককে অ্যাটাক করে। তার কাছ থেকে কথা বের করার আগেই পার্ক মারা যায়। ভাগ্যক্রমে বোটে আরেকটি লোক বেঁচে গিয়েছিল, তবে একটু আহত হয়েছিল। অন্যদিকে দেখানো হয় সবার জন্য স্পেশাল ডিনারের ব্যবস্থা করা হয়েছে। সবাই খেতে থাকে। আমরা দেখতে পারি ছোট্ট বাচ্চাটিকেও দুধ খাওয়ানো হচ্ছে। এই ব্যাপারটি খুবই কিউট লাগে, কারণ যেভাবেই হোক বাচ্চাটিও তো এখন ফাইনালিস্ট, তো সেও তো একটি ডিনার ডিজার্ভ করে। এটা দেখার পর গিহুনও খাবার খায়, কারণ সে বাচ্চাটিকে নিয়ে চিন্তিত ছিল। তারপর ভোটিং হয়। স্বাভাবিকভাবে এইবারও এক্সট্রিমের লোকেরা জিতে যায়, অর্থাৎ 6 নম্বর গেম, মানে সর্বশেষ গেমও তারা পার্টিসিপেট করবে। স্টাফ বলে যে শেষ গেমে টোটাল 3 জনকে বাদ দিতে হবে, আর এটা তারা নিজেরাই ঠিক করতে পারবে। তার মানে 3 জনকে বাদ দিয়ে টোটাল 6 জন জিতবে। তবে 3 জনের বেশি বাদ দেওয়া যাবে, কিন্তু 3 জন মাস্ট। অন্যদিকে দেখানো হয় স্টাফ 11 ভোরে ওই প্লেয়ারটিকে নিয়ে আইল্যান্ড থেকে বের হয়ে যায়। তবে স্টাফের হেড জেনে গিয়েছিল যে 16 নম্বর স্টাফটি একজন প্লেয়ার, তাই সে স্টাফ 11কে ব্ল্যাকমেল করতে থাকে যে প্লেয়ারটিকে নিয়ে ফিরে আসো। তাহলে সে তো জানেই লোকটি তার মেয়ের কাছে যাবে এবং কোন হসপিটালে যাবে। এই কথা শুনে 11 লোকটিকে একা যেতে বলে নিজে আবারও ফিরে যায় ওই আইল্যান্ডে। সে মূলত ফিরে গিয়েছিল ওই প্লেয়ারটির ব্যাকগ্রাউন্ড রেকর্ড ডিলিট করতে, যাতে তারা ওই লোকটি আর ক্ষতি করতে না পারে। তবে স্টাফের হেড তাদের পিছনে লোক পাঠিয়ে দেয় তাকে মেরে ফেলতে। হঠাৎই গিহুনকে ডেকে পাঠায় ফ্রন্টম্যান। সে তাকে একটি চাকু দেয় আর বলে নেক্সট গেমে তোমাকে আর বেবিকে টার্গেট করা হয়েছে, তাই তুমি এখনই গিয়ে সবাইকে মেরে ফেলো। সবাই ড্রিঙ্ক করায় অনেক গভীর ঘুমে আছে, কেউ কিছু বুঝতেই পারবে না। আর সামনের গেমটি 2 জনকে নিয়ে খেলা যাবে না, তাই গেম এমনিতেই বাতিল হয়ে যাবে আর তুমি আর বেবি বেঁচে যাবে।
তবে গিহন তার কথা শুনে হাসতে থাকে, কারণ হঠাৎ তার এত দরদ আসলো কোথা থেকে, আর তাকে বলতে থাকে তুমি কেন আমাকে সাহায্য করছো। তখন ফ্রন্টম্যান গিহনের সামনে তার মাস্ক খুলে ফেলে, আর গিহন তারই বন্ধুকে ফ্রন্টম্যানের রূপে দেখে অনেক অবাক হয়। সে তাকে মারতে চায়, তবে পারে না। ফ্রন্টম্যান তাকে বলে আমাকে মেরে ফেললেও এখানে কোনো পরিবর্তন আসবে না, আমার জায়গায় ওরা অন্য কাউকে নিয়ে নেবে, আর এই গেম হবেই। তাই তোমাকে যেটা বলছি সেটা করো, তাহলেই তুমি আর বেবি বাঁচতে পারবে, এটা আমার ওয়াদা তোমার কাছে। তবে গিহন কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর এখানেই এপিসোড 4 শেষ হয়ে যায়। এপিসোড 5-এর শুরুতেই আমাদেরকে দেখানো হয় গিহন ছুরিটি নিয়ে যায় বাকি প্লেয়ারদের কাছে তাদেরকে মারতে। তবে সে কল্পনায় দেখে তার সামনে সিবিও বসে আছে, মানে সিজন 1-এর প্লেয়ার নাম্বার 67, যাকে গিহনের বন্ধু এইভাবেই রাতে মেরে ফেলেছিল। সে গিহনকে বলতে থাকে আপনি এমনটি করিয়েন না, কারণ আপনি খারাপ মানুষ না। এটা শুনে গিহন আর কিছুই করতে পারে না। আর অন্যদিকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ঠিক এমনই একটি সিচুয়েশনে ফ্রন্টম্যান নিজে উপরে ছিল, যখন সে স্কুইড গেমের প্লেয়ার ছিল। তাকে ঠিক এইভাবেই ডেকে একটি চাকু দিয়েছিল এই গেমের মাস্টারমাইন্ড, আর ফ্রন্টম্যান সবাইকে মেরে ফেলেছিল, তাই সে ওই গেমটি জিতেছিল। আর এই জন্যই হয়তো সে এখনো এই গেমের হয়ে কাজ করে, কারণ এই গেম তাকে সাহায্য করেছিল বেঁচে থাকার জন্য। সে ক্যামেরায় দেখছিল গিহন পারে কিনা, তবে না, সে পারে না। অন্যদিকে দেখানো হয় পুলিশটির এই লোকটিকে নিয়ে আইল্যান্ড খুঁজতে থাকে। তখনই রেডিওতে ফ্রন্টম্যান তাকে বলে এই গেমটিকে ভুলে যাও, তাহলে এবার আসলেই মরতে হবে। তখন প্রতি উত্তরে পুলিশটি বলে তাহলে মেরেই ফেলো। অন্যদিকে সবাইকে 6 অর্থাৎ সর্বশেষ গেমের জন্য টাকা হয়। সবাই গেমের জায়গায় চলে যায়। আড়ালে আমাদেরকে ভিআইপিদেরকেও দেখানো হয় যারা এই গেমটি দেখছিল। 6 নম্বর গেমের নাম হলো স্কাই স্কুইড গেম। 3টি উঁচু উঁচু টাওয়ার দেওয়া আছে, একটি স্কয়ার, একটি ত্রিভুজ আর একটি হলো রাউন্ড শেপের। তাদেরকে প্রত্যেকটি টাওয়ারে কমপক্ষে একটি করে, বেশি হলেও প্রবলেম নেই, প্লেয়ারদেরকে নিচে ফেলে দিতে হবে, তাহলেই সামনে টাওয়ারে যেতে পারবে। আর ঠিক এইভাবেই খেলতে খেলতে সর্বশেষ টাওয়ারে যে বেঁচে থাকবে সেই জিতে যাবে। তবে যদি কেউ সময় শেষ হওয়ার আগে কেউকে বাদ দিতে না পারে, অর্থাৎ টাওয়ার থেকে ফেলে দিতে না পারে, তাহলে টাওয়ারে থাকা সকলকেই মরতে হবে। প্রত্যেকটি টাওয়ারে একটি করে বাটন দেওয়া আছে, ওইটিতে প্রেস করলেই গেম শুরু হয়ে যাবে। সময় হলো মাত্র 15 মিনিট। তো প্রথম টাওয়ারে গেম শুরু হয়ে যায়। সবাই প্রথমে গিহনকে টার্গেট করেছিল, তবে আরেকটি ছেলে অর্থাৎ ওই বেবিটির বাবা সে সবাইকে ভুলভাল বুঝায়। পরে তারা আরেকটি ছেলেকে টার্গেট করে। ছেলেটি অনেক ভীতু ছিল, আর সে একটি মেয়ের মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে করত। মেয়েটি এই গেমেরই একজন প্লেয়ার ছিল। মেয়েটি ছেলেটিকে পছন্দ করা শুরু করেছিল। তো তারা একটি পোল দেখে যেটি টাওয়ারের মাঝ বরাবরই ছিল, ওইটি দিয়ে ছেলেটিকে ধাক্কা মারতে যায়। ছেলেটি কল্পনায় ওই মেয়েটিকে দেখে যে সে তার দিকে হাত বাড়িয়ে দিচ্ছে, তাই সে ধরে ফেলে, আর পোল সহ ছেলেটিকে ফেলে নেওয়া হয় ফার্স্ট টাওয়ার থেকে। এইভাবেই প্রথম রাউন্ড শেষ হয়ে যায়। রাউন্ড শেষে 2 টাওয়ারের মাঝে একটি রাস্তা তৈরি হয়, যেটি দ্বারা তারা দ্বিতীয় টাওয়ারে যেতে পারবে, এবং সবাই তাই করে। অন্যদিকে স্টাফ 11 আইল্যান্ডে ফিরে যায় স্টাফের হেডের কাছে। তাকে বন্দুকের মাথায় রেখে ওই প্লেয়ারটির রেকর্ড ডিলিট করায়, কিন্তু হেড বলে যে এগুলোর আরেকটি কপি আছে ফ্রন্টম্যানের রুমে থাকা রেকর্ড রুমে, আর এই রুমে আমি ছাড়া কেউই যেতে পারে না। পরে 11 তাকে নিয়ে যায় ওই রুমে। হঠাৎই হেড তার উপর অ্যাটাক করে। পরে তাদের মধ্যে অনেক মারামারি হয়। এক পর্যায়ে 11 হেডকে মেরে ফেলে, আর সে চলে যায় ওই রেকর্ড রুমে, আর পুরো রেকর্ড রুম আগুন লাগিয়ে দেয়। পরে সে দেখে ফাইনাল খেলা চলছে। পরে সে সেখানেই বসে খেলা দেখতে থাকে, কিন্তু হঠাৎই সে এতটাই হতাশ হয়ে যায় যে সে নিজেকেই নিজে মারার সিদ্ধান্ত নিয়ে ফেলে। অন্যদিকে যে প্লেয়ারটিকে স্টাফ 11 ভাগিয়ে দিয়েছিল তাকে ফলো করছিল কয়েকজন স্টাফ, তাদের মধ্যে গুলোগুলি হতে থাকে। এক পর্যায়ে সেখানে ওই পুলিশটি আসে আর ওই স্টাফগুলোকে মেরে ফেলে। পরে সে প্লেয়ার 256কে মারতে গেলেও সে বলে আমি স্টাফ নই, বরং প্লেয়ার। ফলে পুলিশটি তাকে স্ক্যান করে আর দেখে আসলে সে একজন প্লেয়ার। পরে সে তাকে জিজ্ঞাসা করে ওই আইডেন্টি কোথায়, সে দেখিয়ে দেয়, আর ওই পুলিশটি ওই দিকেই যেতে থাকে। অন্যদিকে দ্বিতীয় টাওয়ারের বাটন প্রেস করা হয়। তাদের কাছে সময় আছে 10 মিনিট। তারা এইবারও গিহুনকেই টার্গেট করে। একজন তো গিহুনের উপর অ্যাটাকে করে বসে, তবে গিহুনের কাছে থাকা ছুরিটি বের করে সে তাকে ভয় দেখাতে থাকে। তখনই প্লেয়ার 333 গিহুনকে সরতে বলে, আর ওই প্লেয়ারটিকে ধাক্কা মেরে ফেলে দেয়। এইখানে সে গিহুনের পাশে থাকে। সবাই অবাক হয়। তখন সে বলে দেয় যে সে এই বেবিটির বাবা। তারপর বাকি প্লেয়ারদের একজন অ্যাটাক করে গিহুনকে, আরেকজন অ্যাটাক করে ওই বেবির বাবাকে। তবে তাদের দুজনকে গিহুন আর ওই ছেলেটি মারতে সক্ষম হয়। গিহুন আর প্লেয়ার 333 বাদে আর 2 জন আছে। একজনকে 333 ফেলে দেয়, আরেকজন নিজেই ভয়ে লাফ দেয়, কারণ পরবর্তী রাউন্ডে সে তাদের শিকার হতে চায় না। এভাবেই দ্বিতীয় রাউন্ড শেষ হয়ে যায়, আর এখানেই এপিসোড 5 শেষ হয়ে যায়। এপিসোড 6 শুরুতে দেখানো হয় দ্বিতীয় রাউন্ড শেষে একটি ব্রিজ দেওয়া হয়, যাতে প্লেয়াররা দ্বিতীয় টাওয়ার থেকে তৃতীয় টাওয়ারে যেতে পারে। এই ব্রিজটি দ্বিতীয় এবং তৃতীয় টাওয়ারের মাঝ বরাবরই ছিল, যেটি অটোমেটিক মেশিন ছিল,
অর্থাৎ 5 মিনিট পরে রাস্তাটি আবারও ছোট হয়ে যাবে। প্রথমে প্লেয়ার 333 রাস্তা পার হয়ে যায়। ততক্ষণে গিহুন বাচ্চাটিকে ঠিকঠাক করে নিজের কোলের সাথে আটকে নিচ্ছিল। তবে হঠাৎই 333 গিহুনকে বলে বাচ্চাটিকে তার কাছে দিয়ে দিতে এবং সে যেন দ্বিতীয় টাওয়ারেই থেকে যায়। গিহুন বলতে থাকে, তাহলে কি হবে জানো তো, রুলস অনুযায়ী একজনকে বাদ দিতে হবে, হয়তো নিজেকে নয়তো বাচ্চাকে। তারপরও সে একই কথা বলতে থাকে। তখন গিহুন বুঝতে পারে সে বাচ্চাটিকে স্যাক্রিফাইস করতে চায় আর নিজেই এই গেমের উইনার হতে চায়। তখন গিহুন বলে, তুমি চাইলে আমাকে বাদ দিতে পারো। তবে ছেলেটি বলে, তুই কি আমাকে বোকা মনে করেছিস? আর তুই এই বাচ্চার জন্য নিজের জীবন কেন দিবি? জনির সাথে কি তোর কোনো সম্পর্ক ছিল? তখন গিহুন বলে, নিজের খারাপ চিন্তা নিজের কাছেই রাখো। এই বাচ্চাটিকে আমি বাঁচাতে চাই কারণ আমি একজনকে ওয়াদা করেছি। তবুও ছেলেটি একই কথা বারবার বলতে থাকে। তখন গিহুন উপায় না পেয়ে বাচ্চাটিকে তার কাছে রেখে সে দ্বিতীয় টাওয়ারে থেকে যায়। সময় শেষ হয়ে যাচ্ছে, রাস্তাও বন্ধ হয়ে যাচ্ছে। তখনই গিহুন একটি ছুরি নিয়ে ওইখান থেকে লাফ দেয় আর তৃতীয় টাওয়ারে গিয়ে পৌঁছায়। পরে তাদের মধ্যে অনেক মারামারি হয়। গিহুন ছেলেটিকে মারছিল। পরে ছেলেটি বাচ্চাটিকে ফালানোর হুমকি দেয় এবং তাকে ভয় দেখাতে থাকে। মানে টাকার জন্য এক বাবা তার বাচ্চাকেও মেরে ফেলতে দ্বিধাবোধ করছে না। পরে গিহুন ভয়ে পিছু পা হয়। ছেলেটি গিহুনকে চাকু দ্বারা আঘাত করে। তবে তারা দুজনেই মারামারি করতে করতে টাওয়ার থেকে পড়ে যায়। তবে পরে আমরা দেখতে পারি গিহুন একটি লোহাকে শক্ত করে ধরে আছে আর তার নিচে ওই ছেলেটি একটি কোটের মাধ্যমে ঝুলে আছে। গিহুন খুব চেষ্টা করে ছেলেটিকে ধরে রাখার, তবে কোটটি ছিঁড়ে সে নিচে পড়ে যায়। তখনই ভিআইপিরা দেখে গিহুন উপরে উঠে আসছে আর বলাবলি করতে থাকে, এর আগে এই গেমে কেউই দুইবার বিজয়ী হয়নি। গিহুন দেখে খেলার সুইচটি তো এখনো অন করা হয়নি, যদি করা থাকতো তাহলে হয়তো গিহুন আর বাচ্চাটি বেঁচে যেত। তবে রুলস অনুযায়ী এখন এই দুইজনের মধ্যে একজনকে মরতে হবে। গিহুন সুইচ অন করে দেয় আর তৃতীয় রাউন্ডের সময়ও শুরু হয়ে যায়। সময় মাত্র 5 মিনিট। সবাই ভেবেছে গিহুন বাচ্চাটিকে নিজেই মেরে সব টাকা হাতাবে। তবে আমরা দেখতে পারি গিহুন বাচ্চাটিকে কোলে তুলে নেয়, তার কপালে চুমু দিয়ে তাকে জড়িয়ে ধরে, পরে তাকে নিচে শুইয়ে দেয় আর নিজে দাঁড়িয়ে যায় আর বলে, আমরা কোনো প্রতিযোগিতার ঘোড়া না, আমরা মানুষ। আর এটা বলেই প্লেয়ার 456 eliminated। হ্যাঁ, ঠিকই শুনেছেন, গিহুন ওই বাচ্চাটিকে বাঁচানোর জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছে। ভিআইপিরা সবাই চুপ হয়ে গিয়েছিল এই দৃশ্যটি দেখে। টাফ 11 তো নিজেকে মেরেই ফেলতে চেয়েছিল, তবে এই দৃশ্য দেখে সে যেন বাঁচার এক নতুন আশার আলো খুঁজে পায়। ফ্রন্টম্যান সবকিছুই দেখছিল। আমার কেন জানি মনে হচ্ছিল এই দৃশ্য দেখে ফ্রন্টম্যান নিজেও কান্না করেছে ওই কালো মাস্কের আড়ালে। আর এইখানেই এই গেম শেষ হয়ে যায় আর গিহুনের মনুষ্যত্বের কাছে ফ্রন্টম্যান হেরে যায়। ততক্ষণে পুলিশটিও গেমের ভিতরে যাচ্ছিল। সে একাই এসেছিল আর বাকি বোটে রেখে এসেছিল। তবে ততক্ষণে কোস্ট গার্ডও প্রায় চলে এসেছিল। তার আসার কথা ফ্রন্টম্যানও জানতো। পরে সে সবাইকে ইমার্জেন্সি এখান থেকে বের হয়ে যেতে বলে। ফ্রন্টম্যান লকারে থাকা একটি সুইচ অন করে দেয়, যেটি মূলত বোমের টাইমার ছিল, যেটি অন করা হয়েছে। আর মাত্র 30 মিনিট সময় বাকি আছে। এই টাইমারটি পুলিশটিও দেখেছে, কারণ সে তখন গেমের ভিতরে ঢুকছিল। সেই গেমের ভিতরে ঢুকে কেউকেই পায় না। কথায় আছে না, পুলিশ সবসময় দেরিতেই আসে, এইখানে ঠিক তেমনটি হয়েছে। ফ্রন্টম্যান বাচ্চাটিকে নিজের সাথে করে নিয়ে নেয়। তখন পুলিশটি তাকিয়ে দেখছিল। সে তার ভাইকে জিজ্ঞাসা করতে থাকে, কেন ভাই, কেন? আর তার এই প্রশ্নের উত্তর সে আর কখনোই পাবে না। আমরা দেখতে পারি গেমের সবাই সেখান থেকে চলে যায়। টাফ 11ও সেখান থেকে চলে যায় তাদের সাথেই। আর মাত্র কিছু সেকেন্ড বাকি রয়েছে। পুরো গেমের জায়গাটি যেন স্তব্ধতায় ছেয়ে গেছে। আর কখনো হয়তো এখানে কোনো গেম খেলা হবে না। ফাইনালি গিহুনের সাথে এই গেম চিরতরের জন্য এখানেই শেষ হয়ে যায়। গিহুন যেন নিজ চোখে সবকিছুই দেখছিল। পুলিশটিও সেখান থেকে বের হয়ে যায় আর নিজ চোখের সামনে আইডেন্টিকে ধ্বংস হতে দেখে। ততক্ষণে কোস্ট গার্ডও সেখানে চলে আসে। তবে এই ধ্বংসলীলা দেখা ছাড়া আর কিছুই করার ছিল না তাদের। তারপর ফ্রন্টম্যানকে দেখানো হয় যে গিহুনের বাসায় যায়, যেখানে তার প্রাইজ মানি রাখা ছিল। তারপর আমাদেরকে 6 মাস পরের দৃশ্য দেখানো হয়। স্টাফ 11কে দেখানো হয় যে ওই প্লেয়ারটির কাছে নিজের স্কেচ বানাচ্ছিল, যাকে সে বাঁচিয়েছিল। তারপর প্লেয়ারটির ছোট মেয়েকে দেখানো হয়, সে এখন পুরোপুরি সুস্থ। প্লেয়ারটির মনে হচ্ছিল সে যেন স্টাফটিকে চিনত, তবে মনে করতে পারছিল না। পরে মেয়েটিকে এজেন্সি থেকে কল করে বলা হয় তার ছোট মেয়েটিকে চিনে দেখা গিয়েছে, তাই সে চায়না যাওয়ার জন্য রওনা হয়ে যায়। আর আমরা এয়ারপোর্টে দেখতে পারি সিবিওকের মাকেও নর্থ কোরিয়া থেকে আনা হয়েছে। তার মানে গিহুনের দেওয়া কথা সম্পূর্ণ হয়েছে, যেটা সে সিবিওকে করেছিল। অন্যদিকে পুলিশটিকে দেখানো হয় যে এখন আর পুলিশে জব করে না। সে বাহির থেকে বাড়িতে ফিরে রাখে তার টেবিলে একটি বাচ্চা, যার গায়ে 222 প্লেয়ারের পোশাক ছিল আর সাথে একটি কার্ডও ছিল, যাতে লেখা ছিল 222 হলো বিজয়ী, আর সাথে একটি
এটিএম কার্ডও ছিল। সে বুথে গিয়ে দেখে আসলেই ওই অ্যাকাউন্টে 414 কোটি টাকা রয়েছে। সে তো অবাক হয়ে যায়। অন্যদিকে আমাদেরকে ইউএস এর লস অ্যাঞ্জেলেসের দৃশ্য দেখানো হয়, যেখানে ফ্রন্টম্যান গিহুনের মেয়ের সাথে দেখা করতে গিয়েছে। সে গিহুনের মেয়েকে একটি বক্স দিয়ে আসে আর বলে তার বাবা এই দুনিয়াতে নেই আর এই জিনিসগুলো গিহুনের, সে তার মেয়ের জন্যই রেখে গিয়েছে। পরে মেয়েটি সেই বক্সটি নেয়, যাতে গিহুনের খেলার পোশাকটি ছিল, অর্থাৎ 456 নম্বর জার্সিটি, আর একটি এটিএম কার্ড যেটি গিহুনের এটিএম কার্ড ছিল। তারপর মেয়েটি দৌড়ে বাহিরে যায়, তবে ততক্ষণে ফ্রন্টম্যান গাড়িতে করে চলে গিয়েছে। একটি সিগন্যালে গাড়িটি দাঁড়িয়েছিল। হঠাৎই ফ্রন্টম্যান একটি শব্দ শুনতে পায়। সে গাড়ির জানালার গ্লাস ছড়িয়ে দেখতে পারে একটি গলির ভিতরে দুইজন লোক দাগচি খেলছে, ঠিক যেমনটি আমরা স্কুইড গেমের জন্য দেওয়া ইনভিটেশন কার্ডের সময় খেলতে দেখেছি। এখানে ভদ্রমহিলাটি ফ্রন্টম্যানের দিকে তাকিয়েছিল। তাদের চাহনি দেখে মনে হচ্ছিল তারা যেন একে অপরকে আগে থেকেই চিনে। আর এখানেই স্কুইড গেম সিজন 3 শেষ হয়ে যায়। দক্ষিণ কোরিয়ায় সব শেষ হয়েছে, খেলোয়াড়রাও মারা গিয়েছে, ভিআইপিরাও পালিয়ে গেছে, আর বেঁচে আছে শুধু একটা শিশু। সে খেলেনি কিন্তু সব দেখেছে, তার কান্না কেউ শোনেনি, কিন্তু সে বুঝে গিয়েছে কে বাঁচলো কে মরলো। তাহলে কি আসলেই সব শেষ? না, এখনো শেষ হয়নি। খেলাটা এখন শুরু হবে অন্য কোথাও, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, কারণ এবার খেলা কোরিয়ায় না, এইবার নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলেস হিউস্টনে লাল আলো জ্বলবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও? এরকম অনেক মজার এবং ইন্টারেস্টিং মুভি এবং ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।